ইউটিউবার। আমি ফেসবুকে দেখেছিলাম স্পেসিফিকলি আপনি অনেক অনেক ভালো রান্না করেন। অ্যান্ড আমার একটা প্রশ্ন ছিল যে আমি শুনেছিলাম আপনি অনেক ভালো মরক পোলাও রান্না করেন স্পেসিফিকলি। সো আমার একটা প্রশ্ন ছিল, আপনার কাছে আপনার বেস্ট আইটেম কোনটা? আর আমি কি রিভিউ করতে পারবো এটা? If possible. আরেকটা ছিল, um, আমি দেখেছিলাম লাইক টাইমস ম্যাগাজিনে ইউর ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল পিপল অ্যাজ ওয়েল অ্যাজ এত রেসপন্সিবিলিটিস। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল সাকিব। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওর শুরুতেই আপনাদেরকে একটি ক্লিপ আমি প্লে করে দেখালাম, যেখানে আপনারা দেখতে পারলেন যে ইফতেখার রাফসান নামের যে তথাকথিত একজন ইউটিউবার বা ইনফ্লুয়েন্সার, তিনি কিভাবে শেখ হাসিনাকে তৈলমর্দন করলেন এবং তার ফুড তিনি রিভিউ করতে চাইলেন। তো আমি এই ক্লিপটা এজন্যই প্লে করলাম, কারণ আপনারা জানেন যে এখন এই ইফতেখার রাফসান তিনি আরেকটি কারণে আলোচনায় এসেছেন, এবং সেটি তার বাবাকে কেন্দ্র করে। অর্থাৎ তার বাবা একজন ঋণ খেলাপি। এই বিষয়টি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, এবং তার বাবার সেই 2.5 কোটি টাকার ঋণ সেটি এখন 3 কোটি টাকারও বেশি হয়ে গিয়েছে। ট্রাস্ট ব্যাংকের সেই ঋণটি তিনি খেলাপি করেছেন, এবং এই খেলাপি ঋণ যার নামে রয়েছে সেই ব্যক্তিটিকে, অর্থাৎ তার বাবাকেই রাফসান সম্প্রতি একটি কোটি টাকার আউডি গাড়ি উপহার দিয়েছে, এবং তা নিয়েই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যত আলোচনা এবং সমালোচনা শুরু হয়ে গিয়েছে। তো এ প্রসঙ্গে অনেকে পক্ষে বিপক্ষে নানা ধরনের মত দিচ্ছেন। কেউ কেউ বলছেন যে তার বাবার লোনের দায় কেন সন্তানকে নিতে হবে, বা সন্তান সে তার সৎ পথে উপার্জিত অর্থ দিয়ে যদি তার বাবাকে একটি দামি গাড়ি কিনে দেয়, তাতে সমস্যাটা কোথায়? আবার কেউ কেউ বলছে যে তার বাবাকে এ ধরনের গাড়ি না কিনে দিয়ে তার উচিত ছিল তার বাবার সেই লোনের যে অর্থটা, সেটা বকেয়া অর্থটা পরিশোধ করে দেয়া। এভাবে নানাজন নানা কথা বলছে। তো প্রিয় দর্শক, আমি ব্যক্তিগতভাবে এখানে আমার কিছু কথা আমি বলতে চাই এই রাফসানকে নিয়ে সৃষ্ট এই বিতর্ককে কেন্দ্র করে। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, প্রিয় দর্শক, রাফসান যদি সৎ পথে কোনো টাকা উপার্জন করে থাকে, সেই টাকা দিয়ে তার বাবাকে যেকোনো কিছু সে গিফট করতেই পারে। সেটাতে আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তির জায়গাটা হচ্ছে অন্য জায়গায়। সেটা হচ্ছে এই রাফসান সে যখন এই চারিদিকে যখন তাকে নিয়ে এই তার বাবার ঋণ খেলাপি ইস্যুটাকে কেন্দ্র করে যখন নেতিবাচক সমালোচনা শুরু হলো, সে যেটা করলো, সে একটা পাল্টা ভিডিও বানিয়ে গতকাল আপলোড করলো, এবং সেই ভিডিওতে সে তার বাবাকে ডিফেন্ড করার জন্য যে ধরনের খোঁড়া যুক্তি দিয়েছে, সেই বিষয়গুলো নেই আমি কিছু আপত্তিকর কথা বলতে চাচ্ছি। আমি বলতে চাই যে রাফসান কোনো অবস্থাতেই তার বাবাকে ডিফেন্ড করে ও ধরনের কথা তার বলা উচিত হয়নি। সে এক প্রসঙ্গে বলেছে যে তার বাবা সেনাবাহিনীতে একসময় কর্মরত ছিল, তাই তার বাবাকে নিয়ে বাজে কথা বলা যাবে না। এটা অত্যন্ত আপত্তিকর কথা। সেনাবাহিনীতে তো আজিজের মতো একজন ব্যক্তিও তো সেনাপ্রধান ছিল। তো সেই আজিজ তো একটা ওই 18 সালের যে রাতের ভোটের নির্বাচন, সেটার অন্যতম কুশীলব ছিল। তাই বলে কি সেনাবাহিনীতে ছিল বলে আজিজের 7 খুন মাফ? এখন রাফসানের বাবা সে যদি সেনাবাহিনীতে কখনো কর্মরত থেকে থাকে, কিন্তু এখন সে যদি ঋণ খেলাপি হয়, তো সেজন্য কি সেনাবাহিনীর সাথে তার একসময় সম্পৃক্ততা ছিল, তাই তার ঋণ খেলাপির বিষয়টিকে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব? তা তো হতে পারে না। আর আরেকটি বিষয় হচ্ছে, সে মানুষকে আইনের ভয় দেখাচ্ছে। রাফসান বলছে যে এটা একটা সাব জুডিস ম্যাটার, এবং এটা যেহেতু একটা বিচারাধীন বিষয়, তাই এটা নিয়ে যারা কথা বলছে তাদের বিরুদ্ধে সে আইনগত ব্যবস্থা নেবে। তো এই যে আইনগত ব্যবস্থার হুমকি রাফসান যে না বুঝে শুনে যে দিল, এই জায়গাটা তো আমার ঘোরতর আপত্তি রয়েছে। এ ধরনের কথা আসলে বলা তার উচিত হয়নি। কারণ একটা অর্থ ঋণ আদালতে যখন একটা মামলা চলমান থাকে, সেখানে যদি বিচারক যতক্ষণ পর্যন্ত না বলবে যে এই বিষয়টি নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি করা যাবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিষয়টি নিয়ে পত্রপত্রিকায় লেখা যায়। এবং আমার জানা মতে রাফসানদের এই মামলাটি নিয়ে এখনো পর্যন্ত আদালত থেকে এরকম কোনো রুল জারি হয়নি যে এই বিষয়টি নিয়ে পত্রপত্রিকায় লেখা যাবে না। তাই রাফসান যে বলছে যে এটা একটা সাবজুডিস ম্যাটার, এবং এ কারণে এটা নিয়ে কোনো ধরনের কমেন্ট করলে তাদের বিরুদ্ধে সে আইনগত ব্যবস্থা নেবে, এই যে একটা হুমকি দিল, এই যে একটা ঔদ্ধত্য দেখালো, এটা কিন্তু সে অত্যন্ত অন্যায় একটি কাজ করেছে বলে আমি মনে করি। তো প্রিয় দর্শক, এখন আমি এই ইনফ্লুয়েন্সার, তথাকথিত যে ইনফ্লুয়েন্সার রাফসানের মতো ছেলে পেলে, তাদের সম্পর্কে আমি যেটা বলতে চাই যে এদের ইনফ্লুয়েন্স এদের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে আমাদের দেশের জনগণের কতটুকু উপকার হয়েছে? এদের ইনফ্লুয়েন্সে আমরা কি পাচ্ছি? আমরা জনগণ যারা তাদেরকে কোটি, কোটি ভিউ উপহার দিচ্ছি, দিয়ে তারা যে পয়সা কামাচ্ছে YouTube থেকে বা Facebook থেকে, আমরা এজ এ ভিউয়ার আমরা তাদের থেকে কি পাচ্ছি? হ্যাঁ, সে খুব ভালো ফুড রিভিউ করে, তার কনটেন্ট এর কোয়ালিটি রয়েছে, সেটা আমরা অ্যাপ্রিশিয়েট করব, এবং এ কারণেই সে এত হয়তো মিলিয়ন, মিলিয়ন ভিউ সে পাচ্ছে। নিশ্চয়ই কনটেন্ট যদি কোয়ালিটি না হতো তাহলে তো মানুষ দেখত না। কিন্তু এই কোয়ালিটি কনটেন্ট এর মাঝেই যে ফ্যাসিবাদের দোসর হিসেবে সে নিজেকে পরিচয় ঘটিয়ে দিচ্ছে, এবং সূক্ষ্ম কায়দায় যে এই ফ্যাসিবাদী সরকারকে বা এই রেজিমকে সে তেল মারছে,
ওই জায়গাটাতেই হচ্ছে আমার ঘোরতর আপত্তি। এবং আমি একজন সাধারণ দর্শক হিসেবে আমি অন্যান্য যারা দর্শক তাদেরকে আবেদন করতে চাই, আমরা এ ধরনের ফ্যাসিস্টদেরকে কেন তাদের হাতকে শক্তিশালী করব? কেন এদের কনটেন্টকে আমরা বেশি, বেশি ভিউ দিয়ে সমাজে এদেরকে একটা প্রতিষ্ঠিত জায়গায় আমরা নিয়ে যাব? তো আমরা দর্শক হিসেবে আমাদেরকেও কিন্তু এজন্য এখন থেকে চিন্তা করতে হবে যে আমরা যে বয়কট ইন্ডিয়া মুভমেন্ট চলছে, আমরা যে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করছি, আমাদেরকে এখন থেকে কিন্তু ভাবতে হবে যে রাফসানের মতো যারা কনটেন্ট ক্রিয়েটর রয়েছে, তাদেরকে আমরা বয়কট করব কি করব না? এ বিষয়ে কিন্তু আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ প্রিয় দর্শক, আমি এই কথাটা এই কারণেই বলছি আপনাদেরকে, আবারও আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই যে এই রাফসান, দা ছোট ভাই খ্যাত এই রাফসান, সে এই ডামি নির্বাচনের আগে এই বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ দীপু তার মতো একটা মহা দুর্নীতিবাজ ব্যক্তিকে সে একটা সরল সহজ মানুষ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য ইউটিউব কন্টেন্ট কিন্তু বানিয়েছিল। তার সাথে সে নৌকা ভ্রমণে গিয়েছিল, তার সাথে সে একসাথে রেস্তোরাঁয় বসে যে খাচ্ছিল, সে ধরনের কন্টেন্ট সে বানিয়ে আপলোড করে নসরুল হামিদ দীপুকে একটা মহামানব হিসেবে দাঁড় করাবার চেষ্টা করেছিল। অথচ এই নসরুল হামিদ দীপু যে কত বড় দুর্নীতিবাজ, এটা কিন্তু আমি আমার একাধিক প্রতিবেদনে, প্রিয় দর্শক, আমি তুলে ধরেছিলাম। তো এই রাফসান দা ছোট ভাই, সে কি আমার প্রতিবেদনগুলো দেখেনি? অবশ্যই সে দেখেছে। সে কি দেখেনি যে এই নসরুল হামিদ দীপু কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে, আমি এখন বর্তমানে যেই শহরে দাঁড়িয়ে এই ভিডিওটি করছি, এই শহরে $2 মিলিয়ন একটি বাড়ি সে কিনেছে? কোন আলাদিনের চেরাগ থেকে সে সেটা কিনেছে? তো স্ক্রিনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই বাড়ির ডকুমেন্ট, দালিলিক প্রমাণ। তো এখন আমার প্রশ্ন হচ্ছে রাফসানের কাছে, সে যখন এই নসরুল হামিদ দীপুকে সাথে নিয়ে এই কাজটি করলো, সে নসরুল হামিদ দীপুকে জিজ্ঞেস করতে পারলো না যে আপনি কোথা থেকে $2 মিলিয়ন দিয়ে আমেরিকাতে একটি আপনি এরকম একটি বাড়ি কিনলেন? তাছাড়া এই যে একটা গ্যাস স্টেশনের ঠিকানা আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, এটারও মালিক কিন্তু নসরুল হামিদ দীপু। এবং এই গ্যাস স্টেশনটিও কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে নসরুল হামিদ দীপু ক্রয় করেছেন। তো রাফসান কি এই নসরুল হামিদ দীপুর যখন তোষামোদী করছিল, তখন কি তাকে প্রশ্ন করতে পারতো না যে নাগরিক টিভিতে তো আপনাকে নিয়ে এরকম একটা প্রতিবেদন দেখলাম যে আপনার এত এত টাকা আপনি দুর্নীতি করে লুটপাট করে কামিয়েছেন, এটা প্রশ্ন করার মতো কি সাহস রাফসানের আছে? আর যদি না থাকে তাহলে সে তো চুপ থাকতে পারতো, সে তো কন্টেন্টটি না বানালে পারতো, যেরকম একটি দুর্নীতিবাজ ব্যক্তিকে সে সাপোর্ট করবে না, কিন্তু সে তো সাপোর্ট করেছে। সে প্রধানমন্ত্রীর সামনে গিয়ে গদগদ হয়ে তার রান্না পোলাও সে রিভিউ করতে চাচ্ছে। অর্থাৎ একটা ফ্যাসিস্ট রেজিমকে, যেই রেজিমটি আমাদেরকে, আমাদের মতো ইয়াং জেনারেশনকে বছরের পর বছর ধরে আমরা ভোট দিতে পারি না। আমার আজকে কত বছর বয়স, আমি ভোট দিতে পারি না। রাফসানের কত বছর বয়স? রাফসান নিজেকে জিজ্ঞেস করুক সে ভোট দিতে পেরেছে কিনা? সে ভোট দিতে পারেনি। অথচ তার এই বিষয় নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। তার কথা হচ্ছে সে এই ফ্যাসিস্ট রেজিমের একটা এনেবলার হয়ে সে তাদের সাথে থেকে হালুয়া রুটির ভাগীদার হবে। জনগণের জন্য সে কিছু করবে না। আমি রাফসানকে বলছি না আমার মতো অ্যাক্টিভিজম করতে। আমি তো যখন দেশে ছিলাম আমি রাফসানকে স্মরণ করিয়ে দিতে চাই যে এই রাফসান তো আমার ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা দিয়েই তো তার প্রথম জার্নালিজম ক্যারিয়ারটা শুরু হয়েছিল। অর্থাৎ এই যে মিডিয়া লাইনে সে এসেছিল, এটা তো হাতে খড়ি আনার মাধ্যমেই তার হয়েছিল। অর্থাৎ সে যে পত্র-পত্রিকায় লেখাটা, এটা তো আমি সূত্রপাত ঘটিয়েছিলাম। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন রাফসানের লেখা একটি আর্টিকেল, যেটি ইংরেজি দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্টে ছাপা হয়েছিল এবং আমি ছিলাম এই আর্টিকেলটির কপি এডিটর। অর্থাৎ আমি সেটা এডিট করে দিয়েছিলাম। এটা আজ থেকে প্রায় ১৪ বছর আগের কাহিনী। তো এই রাফসানকে তো তখন কেউ চিনতও না। তখন আমি তাকে তার লেখায় ইন্ডিপেন্ডেন্টে ছাপিয়ে দিয়েছিলাম। তো আমি তো এই ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাতে, অর্থাৎ এই সালমান এফ রহমানের মালিকানাধীন পত্রিকাতে আমি তো দাপটের সাথেই একসময় ছিলাম। এবং আমি এরকম রাফসানদের মতো অনেকের লেখাই তো আমি তখন এডিট করে দিতাম। এবং আমার এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে যারা, আমি তো এদের প্রত্যেকেরই কিন্তু আমার সুপারিশে চাকরি হয়েছিল তাদের। তো ওই ধরনের একটা ক্ষমতা তো আমার ছিল। আজকাল রাফসানকে দেখা যায় যে আতিফ আসলামের কনসার্টে গিয়ে উল্লসিত হয়ে সে ছবি দেয়। তো একসময় তো এই আতিফ আসলাম, তাকে তো আমি ওয়ান অন ওয়ান একটা ইন্টারভিউ করার সুযোগ পেয়েছিলাম। তাদের কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছিলাম। আম হুমায়ূন আহমেদের মতো বরেণ্য লেখক, তিনি তো আমার বইয়ের জন্য তিনি তো ভূমিকা লিখে দিয়েছিলেন। তো আমিও যদি আজকে বাংলাদেশে থাকতাম, আমিও যদি আজকে এই ফ্যাসিবাদের দালালি করতাম, আমিও তো হয়তো রাফসানের থেকে আরো বেটার কিছু বাগিয়ে নিতে পারতাম। আমি তো কিছুই বাগিয়ে নিতে পারিনি। আমি এই দেশে পড়ে আছি। আমার বাবা-মা, পরিবারের সদস্য কেউ আজ বাংলাদেশে যেতে পারে না। কারণ আমার এই অ্যাক্টিভিজম এর কারণে। তো আমি তো এরকম সাফার করছি। আমি রাফসানকে বলছি না আমার মতো সাফার করতে, আমার মতো ত্যাগ স্বীকার করতে। আমি বলছি না রাফসানকে আমার মতো এই সরকারের বিরুদ্ধে যেতে। কিন্তু আমি রাফসানের কাছে কি এই আবেদনটা করতে পারি না? যে অন্তত তুমি এই ফ্যাসিস্ট শাসকদের প্রশংসা করো না। তুমি শেখ হাসিনার সামনে গিয়ে গদগদ হয়ে যেও না। তুমি নসরুল হামিদ দীপুর মতো একজন বাটপারকে তুমি এভাবে প্রমোট করো না। এই দাবিটা কি আমি রাফসানকে করতে পারি না? কিন্তু রাফসান কি আমার কথা শুনবে? শুনবে না। উপরন্তু সে যখন তার একটা ঋণ খেলাপি বাপের পক্ষে এসে সে লাইভে গলাবাজি করছে, এটা আমাকে খুব আপসেট করেছে এবং সেজন্যই আজকে এই কিছু কথা আমি এখানে বললাম। তো প্রিয় দর্শক, শুধু রাফসানকে একা দায়ী করে লাভ হবে না। রাফসানের পাশাপাশি আমাদেরকে এটাও ভুলে গেলে চলবে না যে তথাকথিত ইনফ্লুয়েন্সারদের মধ্যে আরেকটা ইনফ্লুয়েন্সার কিন্তু রয়েছে, যার নাম হচ্ছে তৌহিদ আফ্রিদি। এই তৌহিদ আফ্রিদি তো রাফসান কতটুকুই বা ২ নম্বরই করেছে জীবনে। তার থেকে তো অনেক বড় ২ নাম্বার হচ্ছে এই তৌহিদ আফ্রিদি এবং তার বাবা। এই বাপ-বেটা মিলে
দুর্নীতিটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে। অথচ এই তৌহিদ আফ্রিদির কনটেন্টও কি আমাদের দর্শকরা দেখে না? তারা তো না বুঝেই দেখে। তারা কয়জন জানে যে এই তৌহিদ আফ্রিদির বাবা এই মাই টিভিটা যে দখল করেছে, এটা যে তাদের মালিকানাধীন চ্যানেল নয়? এ নিয়ে যে আমার বন্ধু জাওয়াদ মির্জা সে যে একটা প্রতিবেদন করেছিল, আমরা নাগরিক টিভিতে যৌথভাবে যে এ নিয়ে অনুসন্ধানী রিপোর্ট করেছিলাম, কয়জন দর্শক সেটাকে মনে রেখেছে? যদি মনে রাখতো তাহলে তো এই তৌহিদ আফ্রিদিকে বয়কট করার ডাক আসতো। বয়কট তো করার ডাক আসেনি। চলুন আপনাদেরকে একটু রিমাইন্ড দেই। চলুন সেই ভিডিও ক্লিপটি দেখে নেই, যা থেকে প্রমাণ হয় যে মাই টিভি একটা দখল করা চ্যানেল। আলোচিত ইউটিউবার তহিদ আফ্রিদিকে বন্ধক রেখে মাই টিভি করার জন্য ব্যাংকের কাছে টাকা ধার চেয়েছিলেন তহিদ আফ্রিদির মা। নাসিরুদ্দিন সাথীর সিনেমাটিক পরিবারের এইসব ইমোশনাল ফুল বানানোর গল্প দেশের মানুষ খুব খেয়েছে। অথচ বাটপার, প্রতারক, জালিয়াত, ভণ্ড এই পরিবারের প্রকৃত খবর কয়জন জানে? 2006 সালে বিলকিস জাহান নামে এই নারী মাই টিভি জীবনের কথা নামে একটি টিভির কার্যক্রম শুরু করেন। মৌচাক টাওয়ারের 7ম তলায় যাত্রা শুরু করে মাই টিভি। বিলকিস জাহানের নামে কপিরাইট এবং লাইসেন্স পাওয়া মাই টিভির সব ভ্যাট ট্যাক্স কাগজপত্রেও প্রকৃত মালিকের নামের জায়গায় বিলকিস জাহানকে পাওয়া যায়। নাটক, সিনেমার ভিডিও বিভিন্ন চ্যানেলে ঘুরে ঘুরে বিক্রি করতেন নাসিরুদ্দিন সাথী, ছিলেন ভিডিও এডিটর। সেই সুবাদে মাই টিভির অফিসে নিয়মিত যেতেন সাথী। প্রকৃত মালিক বিলকিস জাহানকে বোন বলে ডাকতেন। বিলকিস জাহানের স্বামী অসুস্থ হয়ে পড়লে কয়েক মাসের জন্য আমেরিকা চলে যান বিলকিস জাহান। এই সুযোগে নিজেকে মাই টিভির মালিক দাবি করে বসেন সাথী। বোন বিলকিস জাহানের কাছ থেকে মাই টিভির মালিকানা নিয়েছেন বলে দালিলিক কাগজে উঠে আসে। হস্তান্তর দলিল বানান সাথী। বিলকিস জাহানের অনুপস্থিতিতে শেখ মুনমুন আক্তার লুসি নামে এক নারীকে বিলকিস জাহান সাজিয়ে লিখে নেন মাই টিভির মালিকানা। তো প্রিয় দর্শক, আপনারা দেখে নিলেন সেই ভিডিও ক্লিপটি। তো এই রাফসান বা এই তৌহিদ আফ্রিদি এদেরকে আমরা ইনফ্লুয়েন্সার বানিয়েছি, এদের দ্বারা আমরা ইনফ্লুয়েন্সড হচ্ছি এবং আমাদের দেশের জনগণ আমরা এদের কনটেন্টকে দেখে দেখে এদের পয়সা কামাবার, ডলার কামাবার ব্যবস্থা করে দিচ্ছি। অথচ আমরা এটা বুঝছি না যে এরা একটা ফ্যাসিস্ট রেজিমকে প্রমোট করছে। আমরা এটা বুঝছি না যে এরা মানুষের চ্যানেল দখল করে ফেলছে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তাদের পকেটে থাকার কারণে, প্রশাসন তাদের পকেটে থাকার কারণে তাদের কিছুই হয় না। উপরন্তু যিনি প্রকৃত মালিক মাই টিভির তিনি আজ কারাগারে। এই হচ্ছে দেশের অবস্থা। এবং এ কারণে এই রাফসানের মতো লোক বা তৌহিদ আফ্রিদির মতো লোক তারা এই সরকারের বা সরকারের লোকজনের তোষণ করে শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য। তো এখন আমাদের আসলে চিন্তা করতে হবে যে আমরা বয়কট ইন্ডিয়া মুভমেন্টের মতো তৌহিদ আফ্রিদি এবং রাফসানদের মতো লোকদেরকে বয়কটের ডাক দেব কিনা। আমি মনে করি এটা এখন সময়ের দাবি। এদের মতো লোকজন যারা একটা ফ্যাসিস্ট রেজিমকে সাপোর্ট করে তাদেরকে আমাদের সাপোর্ট করা উচিত নয়। প্রিয় দর্শক, এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।